গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস। আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আষ্টে যোদ্ধা একাডেমি অফিসিয়ালসে। তো দেখো, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডিকে টার্গেট করে আমরা একটা প্র্যাকটিস সেট করব, যেখানে কিনা 25টা প্রশ্ন থাকবে এবং 25টাই কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, অর্থাৎ বিগত বছরের রেলের গ্রুপ ডিতে আসা প্রশ্ন। তো সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এটা আমাদের রেলের গ্রুপ ডির প্র্যাকটিস সেট। তো দেখো, কথা না বাড়িয়ে শুরু করা যাক। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, আমাদের কিন্তু ব্রহ্মাস্ত্র সিরিজ চলছে স্ট্র্যাটেজিকের। হিস্ট্রিরও একটা ব্রহ্মাস্ত্র সিরিজ লঞ্চ করেছি আমি, ওটাকেও চালু করব কিছুদিনের মধ্যে। তো তোমাদের যদি কারোর জিকে একদম জিরো থেকে পড়ার ইচ্ছা থাকে, অর্থাৎ জিকের সম্পর্কে কোনো জ্ঞান নেই, তাহলে তোমরা ওই ব্যাচটাতে জয়েন করে সমস্ত ভিডিও দেখে নিজের কনসেপ্ট ক্লিয়ার করে নেবে। তার কারণ ওই ব্যাচে আমরা কনসেপ্ট পড়ি এবং তারপরে আমরা এমসিকিউও প্র্যাকটিস করি। সেই জন্য যদি জিকের ক্ষেত্রে একটা উইক সেকশন থাকে জিকে তোমাদের, তাহলে ওখান থেকে পড়াশোনা করে তোমরা কিন্তু জিকেটাকে একটু বুস্ট করতে পারো। তো আমার চ্যানেলটাকে সেই জন্য সাবস্ক্রাইব করে রেখো, এবং এই যে পিডিএফটা, এই পিডিএফগুলো পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেল আষ্টে যোদ্ধা একাডেমি অফিসিয়ালস, যার লিঙ্ক আমি প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিই, তো সেখানে তোমরা জয়েন হয়ে যাবে। তো দেখো, কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। দেখো, ফার্স্টেই বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ স্কেলার কোয়ান্টিটি। বলছে এর মধ্যে কোনটা স্কেলার রাশি। আমরা জানি যে কোয়ান্টিটি দু প্রকারের, একটা স্কেলার কোয়ান্টিটি, একটা ভেক্টর কোয়ান্টিটি। তো ভেক্টর রাশি, স্কেলার রাশি, এর মধ্যে বলেছে যে কোনটা, এই চারটের মধ্যে কোনটা স্কেলার কোয়ান্টিটি। অপশান এ ফোর্স, অপশান বি ভেলোসিটি, অপশান সি কি আছে অ্যাক্সেলারেশন, অপশান ডি স্পিড। তো দেখো, আমরা সবাই জানি ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি, আর এক্সেলারেশন একটা ভেক্টর কোয়ান্টিটি। আর ডি নাম্বার যেটা আছে স্পিড, এটা হচ্ছে আমাদের কি না, এটা একটা স্কেলার কোয়ান্টিটি। তো এখানে আমাদের অপশান নাম্বার ডি হয়ে যাবে একদম রাইট। কি হবে তাহলে? অপশান নাম্বার ডি, স্পিড একটা স্কেলার কোয়ান্টিটি। নেক্সট দেখো, নেক্সট বলছে অপশান নাম্বার টু, সরি, কোশ্চেন নাম্বার টু। এখানে কি বলছে দেখো, একটু ভালো করে প্রশ্নটা পড়ো। এখানে দেখো, অপশান নাম্বার টু কি আছে, বলছে হু ইজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের প্রথম গভর্নর জেনারেলকে। অপশান এ লর্ড ক্যানিং, অপশান বি লর্ড উইলিয়াম বেন্টিং, অপশান সি লর্ড মাউন্ট ব্যাটেন, অপশান ডি ওয়ারেন হেস্টিংস। তো এই চারটের মধ্যে বলেছে তোমাদের যে কে ভারতের প্রথম গভর্নর জেনারেল। দেখো, খুব সহজ একটা প্রশ্ন। আমরা সবাই জানি যে আমাদের ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছেন লর্ড উইলিয়াম বেন্টিং। অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের অ্যান্সার, লর্ড উইলিয়াম বেন্টিং। তারপরে দেখো, তারপরে বলেছে স্কারভি ইজ কজড ডিউ টু ডেফিসিয়েন্সি অফ হুইচ ভিটামিন। বলছে কোন ভিটামিনের অভাবে, অর্থাৎ কোন ভিটামিনের অভাবজনিত কারণে এই যে স্কারভি রোগটা হয়। অপশান নাম্বার আছে ভিটামিন এ, অপশান বি ভিটামিন বি, ভিটামিন সি নাকি ভিটামিন ডি। কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগটা হয়? তো একদম ঠিক, আমরা জানি ভিটামিন সি এর অভাবে এই স্কারভি রোগটা হয়। নেক্সট দেখো কি বলছে। তারপরে বলছে দেখো 4 নাম্বার কোশ্চেন কি বলছে, হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ ইন্ডিয়ান রেলওয়েজ লোকেটেড। তো বলছে ভারতের যে রেলওয়ে আছে, ভারতের রেলের হেড অফিসটা কোথায় বা হেডকোয়ার্টার কোথায় আছে। অপশান এ মুম্বাই, অপশান বি নিউ দিল্লি, অপশান সি কলকাতা, অপশান ডি চেন্নাই। তো এই চারটের মধ্যে একটা জায়গায় ইন্ডিয়ান রেলওয়ের হেডকোয়ার্টার আছে। তো কী হবে বলো? একদম ঠিক, অপশান নাম্বার বি নিউ দিল্লি। নিউ দিল্লিতে কিনা আমাদের ইন্ডিয়ান রেলওয়ের হেডকোয়ার্টারটা লোকেটেড, অর্থাৎ আমাদের ইন্ডিয়া রেলওয়ের হেডকোয়ার্টারটা আছে। নেক্সট দেখো, তারপরে বলছে হুইচ প্ল্যানেট ইজ নোন অ্যাজ রেড প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম। এটা কিন্তু খুব একটা রিপিটেড প্রশ্ন, অনেক পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা এসছে যে কোন প্ল্যানেটকে, অর্থাৎ কোন প্ল্যানেটকে আমাদের রেড প্ল্যানেট বা লাল গ্রহ বলা হয়। অপশান এ ভেনাস, অপশান বি মার্স, অপশান সি জুপিটার, অপশান ডি স্যাটার্ন। তো বলছে কোন প্ল্যানেটকে আমাদের রেড প্ল্যানেট বলা হয়। একদম ঠিক, অপশান নাম্বার বি মার্স। মার্সকে বলা হয় রেড প্ল্যানেট। তারপরে কি আছে দেখো, তারপর আছে হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। কাকে ভারতের কনস্টিটিউশনের জনক, অর্থাৎ ভারতের সংবিধানের জনক বলা হয়। অপশান এ মহাত্মা গান্ধী, অপশান বি জওয়াহরলাল নেহরু, অপশান সি ডক্টর বি আর আম্বেদকর, অপশান ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো কাকে বলো ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কাকে বলা হয়? একদম ঠিক, আমরা জানি অপশান নাম্বার সি ডক্টর বি আর আম্বেদকর, এনাকে কিনা ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়। তারপরে দেখো, দেখো, আচ্ছা এটা গেল, তাহলে এটা নেক্সট বলছে দ্য হিস্টোরিক
ব্যাটেল অফ পলাশি ওয়াজ ফট ইন হুইচ ইয়ার, বলছে কত সালে যে এই যে পলাশির যুদ্ধ হয়, এই পলাশির যুদ্ধটা কত সালে হয়েছিল? অপশান এ 1926 সালে, 1956 সালে, 1957 সালে, 1964 সালে। তো আমরা জানি 1526 সালে তো পানিপথের প্রথম বিশ্বযুদ্ধ, পানিপথের প্রথম যুদ্ধ হয়। 1764 সালে তো আমরা জানি যে বক্সারের যুদ্ধ হয়। তাহলে কি হবে? 1556 হবে না, 1757 সালে কিনা আমাদের এই ব্যাটেল অফ পলাশি, অর্থাৎ আমরা ছোটবেলা থেকে পড়েছিলাম যে পলাশি যুদ্ধ 1757 সালে হয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে দেখো কি আছে। তারপর বলেছে হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ কমন হাউসহোল্ড সল্ট, বলছে যে এই যে সাধারণ যে হাউসহোল্ড সল্ট, যে কমন হাউসহোল্ড সল্ট, তার কেমিক্যাল নেমটা কি? সোডিয়াম কার্বনেট, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট, নাকি ক্যালসিয়াম ক্লোরাইড? কাকে আমরা কমন হাউসহোল্ড সল্ট বলে থাকি, অর্থাৎ এর কেমিক্যাল নেমটা কি? খুব সোজা প্রশ্ন। তো একদম ঠিক, অপশান নাম্বার বি হয়ে যাবে অ্যান্সার, সোডিয়াম ক্লোরাইড। এটা একটু মাথায় রেখে দেবে, সোডিয়াম ক্লোরাইড NaCl-কে আমরা কমন হাউসহোল্ড সল্ট বলে জেনে থাকি। তারপর দেখো কি আছে। তারপর বলছে কি, তারপর বলছে যে এটা দেখো কি বলছে, নেক্সট বলছে হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড, বলছে যে পৃথিবীর সব থেকে লংগেস্ট রিভার কোনটা, অর্থাৎ ওয়ার্ল্ডের লংগেস্ট রিভার। এটা একটু দেখো প্রশ্নটা কি বলছে, হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড, বলছে ওয়ার্ল্ডের সব থেকে লংগেস্ট রিভার কোনটা। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে আছে যে যদি তোমরা যদি কেউ আমার সেই ক্লাসটা করে থাকো, অর্থাৎ রিভার্স অফ দ্য ওয়ার্ল্ড, সম্ভবত ছিল মোস্ট ইম্পর্টেন্ট রিভার্স অফ দ্য ওয়ার্ল্ড, একটা আমি ক্লাস নিয়েছিলাম। ওখানে কিন্তু ওয়ার্ল্ডের যত ইম্পর্টেন্ট রিভার আছে সমস্ত রিভার নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি। সেখানকারই একটা প্রশ্ন কিন্তু, যে হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড। তো কি আছে, অপশান নাম্বার এ অ্যামাজন রিভার, অপশান বি নাইল রিভার, অপশান সি ইয়াংসে রিভার, অপশান ডি গঙ্গা রিভার। তো একদম ঠিক, ওয়ার্ল্ডের সব থেকে লংগেস্ট রিভার কে? নাইল রিভার। এটা একটুখানি মাথায় রাখবে কিন্তু, নাইল রিভার ওয়ার্ল্ডের সব থেকে লংগেস্ট রিভার। তারপর দেখো কি আছে, বলছে হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ পাওয়ার, কি আছে, বলছে হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ পাওয়ার, অর্থাৎ পাওয়ারের এসআই ইউনিট কি? এটা কিন্তু আমাদের ফিজিক্সের। আচ্ছা দেখো, একটা জিনিস খেয়াল করলে তোমরা বুঝতে পারবে, প্রত্যেকটা কোশ্চেনের ওপরে কিন্তু আমি ট্যাগ দিয়ে রেখেছি, অর্থাৎ কি আছে, প্রত্যেকটা কোশ্চেনের উপরে যে ট্যাগ দিয়ে রেখেছি যে এটা কোন বিষয়ের প্রশ্ন, অর্থাৎ কোন বিষয়ে এই প্রশ্নটা কিন্তু তোমাদের অর্থাৎ কোন বিষয় থেকে এসছে। যেমন এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা ফিজিক্স থেকে এসছে। আগের যেমন দেখো, আগের যে প্রশ্নটা ছিল এটা তোমাদের ফিজিক্যাল জিওগ্রাফি থেকে এসছে। তো এই ধরনের প্রশ্নের ট্যাগ কিন্তু আমি দিয়ে রেখেছি যাতে তোমাদের বোঝার সুবিধার্থে যে কোন সাবজেক্ট থেকে কি প্রশ্ন জিজ্ঞাসা করছে। বোঝা গেল? তো দেখো কি আছে, যেটা আমরা বলছিলাম যে এসআই ইউনিট অফ পাওয়ার, পাওয়ারের এসআই ইউনিট কি? অপশান এ জুল, অপশান বি ওয়াট, অপশান সি নিউটন, অপশান ডি পাস্কাল। তো আমরা জানি যে পাওয়ারের এসআই ইউনিট কি? পাওয়ারের এসআই ইউনিট ওয়াট। এটা কিন্তু আমরা জানি যে পাওয়ারের এসআই ইউনিট কি? পাওয়ারের এসআই ইউনিট ওয়াট। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, জেনে রাখবে। আচ্ছা, রেলওয়েতে বিশেষ করে রেলের যে পরীক্ষা, এই রেলের পরীক্ষায় যে ভৌতবিজ্ঞান থেকে অর্থাৎ ফিজিক্স থেকে সমস্ত যে কোয়ান্টিটি আছে এদের এসআই ইউনিট কিন্তু জিজ্ঞাসা করে। সিজিএস ইউনিটের থেকেও এসআই ইউনিট কিন্তু বেশি জিজ্ঞাসা করে। তো সেই ক্ষেত্রে এসআই ইউনিটগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তারপরে দেখো নেক্সট বলছে এটা কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, প্রথমে এটা কোথায় আছে আগে বলো। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আসামে আছে। ইজ গ্লোবালি ফেমাস ফর হুইচ অ্যানিমাল, মনে আছে তোমাদের আমি একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেও আমি সেখানে একটা কথা বলেছিলাম যে ওই ক্লাসটা যদি তোমরা করে থাকো তাহলে ওখানে আমি বলেছিলাম যে এখন কিন্তু প্রশ্নের ট্রেন্ড কিন্তু চেঞ্জ হচ্ছে। মানে ধরো যে এই যে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আসামে আছে, এটা কিন্তু আর জিজ্ঞাসা করবে না, কোনোদিন জিজ্ঞাসা করবে না। জিজ্ঞাসা করবে কি, এখানে কোন অ্যানিমালটা ফেমাস। বোঝা গেল? এই ধরনের কোশ্চেন কিন্তু এখন রেগুলার ইন্টারভেলের ট্রেন্ডে প্রশ্ন, সেই জন্য এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো বলছে এটা কি হুইচ অ্যানিমালের জন্য ফেমাস? রয়্যাল বেঙ্গল টাইগার, ওয়ান হর্ন রাইনো, এশিয়াটিক লায়ন, নাকি ওয়ার্ল্ড এশিয়ান এলিফ্যান্ট? কার জন্য বিখ্যাত? এটা কিন্তু আমাদের এনভায়রনমেন্টাল সায়েন্স জিকের প্রশ্ন। একদম ঠিক, ওয়ান হর্ন রাইনো এর জন্য কিন্তু এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ একশৃঙ্গ গন্ডার। তারপরে তারপরে বলছে
হু অথর্ড দ্য ফেমাস বুক দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া? তো এটা কিন্তু আমাদের লিটারেচার অ্যান্ড হিস্ট্রি রিলেটেড প্রশ্ন, অর্থাৎ একটা বুকস অ্যান্ড অথর বলে একটা সেকশন আছে, সেখানকার কিন্তু এটা প্রশ্ন। অপশান এ মহাত্মা গান্ধী, অপশান বি জওহরলাল নেহরু, অপশান সি রবীন্দ্রনাথ টেগর, অপশান ডি সুভাষচন্দ্র বোস। এই চারজনের মধ্যে কে এই ডিসকভারি অফ ইন্ডিয়া বইটা লিখেছেন? একদম ঠিক, আমরা সবাই জানি দ্য ফেমাস জওহরলাল নেহেরু, ইনি কিন্তু ডিসকভারি অফ ইন্ডিয়া বইটা লিখেছেন। দেখো তারপরে কি বলছে, তারপরে বলছে হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজড টু মেজার অ্যাটমসফিয়ারিক প্রেশার? বায়ুচাপ মাপার যন্ত্রের নাম কি? অ্যাটমসফিয়ারিক প্রেশার মেজার করার যে ইনস্ট্রুমেন্ট সেটার নাম কি? থার্মোমিটার, ব্যারোমিটার, হাইড্রোমিটার নাকি ল্যাক্টোমিটার? দেখো থার্মোমিটার দিয়ে তো বডি টেম্পারেচার মাপা হয়, হাইড্রোমিটার দিয়েও মাপা হয় না, ল্যাক্টোমিটার দিয়েও মাপা হয় না, তাহলে কি হবে? অপশান নাম্বার বি ব্যারোমিটার। ব্যারোমিটার দিয়ে কিন্তু আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেশারটা মাপা হয়। তারপর দেখো কি বলছে, তারপর বলছে দ্য কনসেপ্ট অফ ফান্ডামেন্টাল রাইটস ইন ইন্ডিয়া ইজ ইন্সপায়ার্ড বাই হুইচ নেশন? বলছে এই যে ফান্ডামেন্টাল রাইট কনসেপ্ট আছে, এটা কিন্তু পলিটিক্যাল কনস্টিটিউশনের প্রশ্ন। এই যে ফান্ডামেন্টাল রাইট আছে, এটা কোথাকার, অর্থাৎ কোন দেশ থেকে নেওয়া হয়েছে, কোন দেশ থেকে ইন্সপায়ার্ড হয়ে আমরা এই ফান্ডামেন্টাল রাইটটাকে বানিয়েছি? অপশান এ ইউনাইটেড কিংডম ইউকে, অপশান বি ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অপশান সি ইউএসএসআর, অপশান ডি আয়ারল্যান্ড। তো দেখো একদম ঠিক অপশান নাম্বার হয়ে যাবে বি ইউএসএ বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এখান থেকে ইন্সপায়ার্ড হয়ে আমরা ফান্ডামেন্টাল রাইট কনসেপ্টটাকে এস্টাবলিশ করেছি। তারপর দেখো কি আছে, এটা গেল। নেক্সট দেখো কি আছে, নেক্সট বলছে এটা ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া শিফটেড ফ্রম ক্যালকাটা টু দিল্লি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পরীক্ষায়, রেলের পরীক্ষায় একদম ফেভারিট প্রশ্ন, যে কত সালে এই যে ইন্ডিয়ার যে ক্যাপিটাল ক্যালকাটা থেকে অর্থাৎ কলকাতা থেকে শিফট করে দিল্লিতে আনা হয়েছে? তো কত সালে আমাদের যে ভারতের রাজধানী যে দিল্লি, সেটাকে কলকাতা থেকে শিফট করে দিল্লিতে আনা হয়েছে? 1905 সাল, 1911 সাল, 1919 সাল, 1935 সাল? কী হবে অ্যান্সার? একদম ঠিক অপশান নাম্বার বি 1911 সালে। তারপর নেক্সট দেখো কি আছে, এটা কিন্তু আমাদের জেনারেল সায়েন্সের একটা জেনারেল ফিজিক্সের প্রশ্ন। বলছে সাউন্ড ওয়েভস আর মেকানিক্যাল ওয়েভস অ্যান্ড ক্যান নট ট্রাভেল থ্রু হুইচ মিডিয়াম? সাউন্ড ওয়েভ এটা কিনা একটা মেকানিক্যাল ওয়েভ, যেটা কিনা ট্রাভেল করতে পারে না, অর্থাৎ গমন করতে পারে না কোন মিডিয়ামে? সলিড, লিকুইড, গ্যাস নাকি ভ্যাকিউম? একদম ঠিক, এটা এটা কিন্তু আমাদের এসএসসি এমটিএস এরও কিন্তু একটা বিগত বছরের প্রশ্ন। তো তোমরা যদি আমার ওই এসএসসি এমটিএস এর 3টে প্র্যাকটিস সেট আমি করিয়েছিলাম প্রিভিয়াস ইয়ারের, সেটা যদি করে থাকো, এই কোশ্চেনটা কিন্তু ওখানে ছিল। বোঝা গেল? এটা কিন্তু একটা ইজি প্রশ্ন। তো অ্যান্সারটা কী হবে? অপশান নাম্বার ডি ভ্যাকিউম। ভ্যাকিউমের মধ্যে দিয়ে সাউন্ড কিন্তু ট্রাভেল করতে পারে না। তারপর দেখো নেক্সট কি বলছে, নেক্সট বলছে এটা দেখো হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ মৌর্যন ডাইনাস্টি? অর্থাৎ মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে, খুব সোজা, এটাও কিন্তু এসএসসি এমটিএসেরই একটা প্রশ্ন। চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্ত, অশোক দ্য গ্রেট নাকি বিন্দুসার? কে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা? এটা একদম সোজা, সবাই আমরা জানি কে হবে না, চন্দ্রগুপ্ত মৌর্য, ইনি কিন্তু মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। তারপর দেখো নেক্সট, নেক্সট বলছে এটা, বলছে হুইচ ইন্ডিয়ান স্টেট বুস্টস দ্য লংগেস্ট কোস্ট লাইন? বলছে কোন ভারতের কোন রাজ্যে সব থেকে বড় কোস্ট লাইন আছে, অর্থাৎ জলরেখা আছে? মহারাষ্ট্র, তামিলনাড়ু নাকি গুজরাট নাকি অন্ধ্রপ্রদেশ? কার আছে? আচ্ছা, আমি একটা স্ট্র্যাটেজিকের ক্লাস করেছিলাম যে ভারতের প্রতিবেশী দেশ, সেখানকার প্রশ্ন কিন্তু এটা, যে কোন রাজ্যে সব থেকে কম সীমারেখা, কোন রাজ্যে সব থেকে বড় সীমারেখা, এটা কিন্তু ওখানে ছিল। তো এটা ওই ক্লাসটা করে থাকলে এটা পেরে যাবে। এটা কিন্তু এসএসসি এমটিএসেরও একটা বিগত বছরের প্রশ্ন। তো কি আছে দেখো, অপশন নাম্বার সি গুজরাট। গুজরাটে কিন্তু সব থেকে লংগেস্ট কোস্ট লাইন, আমাদের জানি এটা আমরা। আচ্ছা, একটা জিনিস তোমরা খেয়াল করবে যে রেলওয়ে গ্রুপ ডির বিগত বছরের প্রশ্ন মানেই যে শুধুমাত্র রেলে আসবে এইরকমটা নয়, এসএসসিতেও আসতে পারে, যে কোনো রাজ্য সরকারের পরীক্ষাতেও আসতে পারে, ডিফেন্সেও আসতে পারে, অথবা এসএসসি প্রশ্ন বা রাজ্যের প্রশ্ন বলে, বা আমাদের ওয়েস্ট বেঙ্গল এর যে কোনো পরীক্ষার প্রশ্ন বলে, সেটা কিন্তু সেন্ট্রালে কোনো পরীক্ষা অর্থাৎ রেলওয়ের পরীক্ষা বা এসএসসির পরীক্ষায় আসবে না, বা ডিফেন্সের পরীক্ষা, পুলিশের পরীক্ষায় আসবে না, এই রকমটা কিন্তু নয়। কোশ্চেন কোশ্চেন, সে যেখানকারই হোক, প্রশ্ন প্রশ্ন, সে যে এক পরীক্ষা, সে যেখানকারই পরীক্ষা আসুক, অন্য পরীক্ষায়ও কিন্তু দেওয়ার প্রবণতা থাকে। এই যে প্রশ্নটা যেমন বলছি তোমাদের, এই প্রশ্নটা কিন্তু এসএসসি এমটিএস বলো, পুলিশ বলো, ডিফেন্স বলো, রেলের যে কোনো পরীক্ষাতে এই প্রশ্নটা কিন্তু রিপিট হয়েছে।
তো এখানে আমি যে 25টা প্রশ্ন তোমাদের এনেছি এগুলো প্রত্যেকটা রিপিটেড প্রশ্ন, মানে যে কোনো না কোনো পরীক্ষায় এটাকে জিজ্ঞাসা করেছে, অর্থাৎ মাল্টিপল টাইমস। শুধু যে রেলের কোশ্চেন এটা কিন্তু নয়, এটা কিন্তু এসএসসিতেও জিজ্ঞাসা করেছে এই প্রশ্নগুলো, বা ডিফেন্সেও জিজ্ঞাসা করেছে, অথবা তোমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যেসব পরীক্ষা হয়, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, সেখানেও কিন্তু এই প্রশ্নগুলো এসছে। যেন এমন কিছু প্রশ্ন আমি সিলেক্ট করি যেগুলো কিন্তু মাল্টিপল পরীক্ষায় এসছে, অনেকগুলো পরীক্ষায় এসছে। তারপরে দেখো কি আছে, তারপরে বলছে হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট পিএইচ ভ্যালু অফ কমপ্লিটলি পিওর ওয়াটার। বলছে পিওর ওয়াটারের অর্থাৎ পিওর জলের অ্যাপ্রক্সিমেটলি পিএইচ ভ্যালু কী হবে, পিএইচ কত হবে? অপশান এ 6, অপশান বি 7, অপশান সি 8, অপশান ডি 9। একদম কাছাকাছি অপশান, অ্যাজামশনও করা যাবে না। একদম ঠিক, অপশান নাম্বার বি 7.0 নিউট্রাল। তারপর দেখো কি আছে, কি আছে দেখো, at present right to property is classified as what kind of right in India। বলছে রাইট টু প্রপার্টি যে আমাদের আছে, একটা ছিল আমাদের ফান্ডামেন্টাল রাইটে ছিল, সেটাকে এখন কোথায় রাখা হয়েছে? ইন্ডিয়ার কোন রাইটে, কোন আইনের মধ্যে রাখা হয়েছে? ফান্ডামেন্টাল রাইটে, নাকি কনস্টিটিউশনাল বা লিগাল রাইটে, নাকি মোরাল রাইটে, নাকি নিউট্রাল রাইটে? কোথায় রাখা হয়েছে? তো একদম ঠিক, আমরা জানি যে রাইট টু প্রপার্টিকে এখন ফান্ডামেন্টাল রাইটস থেকে সরিয়ে এই লিগাল রাইটে রাখা হয়েছে, বা কনস্টিটিউশনাল অথবা লিগাল রাইটে রাখা হয়েছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে তারপরে বলছে যে হু ইজ ক্রেডিটেড উইথ দ্য ইনভেনশন অফ দ্য স্টিম ইঞ্জিন। বলছে স্টিম ইঞ্জিনের ইনভেনশন কে করেছেন, অর্থাৎ এই ক্রেডিটটা কে করেছে? তো তিনজন মিলে, কিন্তু মেন ক্রেডিটটা কাকে যায় সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। স্টিম ইঞ্জিনের যে ফাউন্ডার তারা কিন্তু তিনজন, কিন্তু মেন ফাউন্ডার একজন। এটাকে আমাদের মাথায় রাখতে হয়, এটাই আমাদের পরীক্ষা আছে, তিনজনের নাম আসে না, এই একজনের নামটাই আসে। অপশান এ থমাস আলভা এডিসন, অপশান বি জেমস ওয়াট, অপশান সি জর্জ স্টিভেনসন, অপশান ডি নিকোলা টেসলা। কে আছে? একদম ঠিক, মেন কে আছে? অপশান নাম্বার বি জেমস ওয়াট, ইনি কিন্তু মেন ইনভেন্টার। এনার নাম কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে দেখো বলছে হয়, আচ্ছা এটা কিন্তু ওয়ার্ল্ড জিওগ্রাফির কোশ্চেন, হোয়ার ইজ দ্য ওয়ার্ল্ড ফেমাস গ্রেট ব্যারিয়ার রিফ জিওগ্রাফিক্যালি সিচুয়েটেড। যে ওয়ার্ল্ড ফেমাস গ্রেট ব্যারিয়ার রিফ আছে, এটা কোথায় সিচুয়েটেড আছে? ইউএসএ, অস্ট্রেলিয়া, জাপান, সাউথ আফ্রিকা? এটা খুব সহজ প্রশ্ন। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় আছে? অস্ট্রেলিয়াতে আছে, ভালো করে মাথায় রাখবে এটা। তারপর তারপর বলছে, এটা আমাদের আর্ট অ্যান্ড কালচারের প্রশ্ন, ইন্ডিয়ান। ঘুমার ইজ, আচ্ছা এই দেখো এই প্রশ্নটাও কিন্তু রিপিট, অর্থাৎ আমি একটা ফোক ডান্স পড়িয়েছিলাম, ফোক ডান্সের উপর একটা ক্লাস করিয়েছিলাম, সেখানে এই ঘুমার কথাটা বলেছিলাম কোন স্টেটে ছিল, বোঝা গেল? তো দেখো আমার ক্লাসগুলো কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ যতটা প্রিভিয়াস ইয়ারের ওপর গুরুত্ব, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারকে মাথায় রেখেই কিন্তু আমি স্ট্র্যাটেজিক্যাল লেকচারটাকে সেট করি। তোমরা যদি কেউ এই ভিডিওগুলো না দেখে থাকো, অর্থাৎ আমি কিন্তু প্লেলিস্ট করে দেওয়া আছে, প্লেলিস্ট থেকে তোমরা যে কোনো ভিডিও দেখতে পারবে, সেখান থেকে কিন্তু তোমরা কনসেপ্ট ক্লিয়ার করে নেবে। তার কারণ এখন কিন্তু জিকের ওয়েটেজটা কিন্তু যথেষ্ট একটু টাফের লাইনে যাচ্ছে, সেই জন্য আমাদের বেসিক ক্লিয়ার হওয়া গুরুত্বপূর্ণ। তো ঘুমার কোন রাজ্যের ফোক ডান্স বলো? অপশান এ গুজরাট, অপশান বি পাঞ্জাব, অপশান সি রাজস্থান, অপশান ডি হরিয়ানা। দেখো আমি সেখানে বলেছিলাম কি ঘুমার কোন রাজ্যের ফোক ডান্স, সেটা হচ্ছে রাজস্থান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে সেকেন্ড লাস্ট কোশ্চেন কি আছে, ডেফিসিয়েন্সি অফ আয়রন ইন দ্য হিউম্যান ডায়েট প্রাইমারিলি লিডস টু হুইচ কন্ডিশন। বলছে যে আয়রনের ডেফিসিয়েন্সি অর্থাৎ আয়রনের অভাবজনিত কারণে কোন রোগটা দেখা দেয়? স্কারভি, রিকেট, অ্যানিমিয়া, নাকি গয়টার? দেখো আমরা জানি আয়রনের অভাব হলে যে রোগটা দেখা দেয় সেটা হচ্ছে অ্যানিমিয়া। এটা কিন্তু মাথায় রাখবে, এটা আমাদের ডিজিজের চ্যাপ্টারে, অর্থাৎ এখানে একটা বায়োলজি আর হেলথের একটা চ্যাপ্টার আছে ডিজিজ, ওই চ্যাপ্টারের কার এটা কিন্তু প্রশ্ন। নেক্সট দেখো, নেক্সট বলছে 25 নাম্বার কোশ্চেন কি বলছে, হু ইজ দ্য অথর অফ অ্যানশিয়েন্ট কালেকশন অফ পঞ্চতন্ত্রা। এই যে একটা বই আছে যেটা কি নাম, পঞ্চতন্ত্র, এটার যে অথর সেটা কে? এটা গুরুত্বপূর্ণ যে পঞ্চতন্ত্রের অথরটা কে। তো দেখো কি আছে, অপশান এ কালিদাস, অপশান বি বিষ্ণু শর্মা। এই যে বিষ্ণু শর্মা এটাকেই কিন্তু পরীক্ষা ভি শর্মা করে দেবে, অর্থাৎ ভি ডট শর্মা। ফুল ফর্মটা থাকে না, বিষ্ণু শর্মা খুব কম থাকে কিন্তু ভি শর্মাটা বেশি থাকে। তুলসী দাস, চাণক্য। তো এই চারজনের মধ্যে কে এই পঞ্চতন্ত্রের অথর? একদম ঠিক, বিষ্ণু শর্মা। বিষ্ণু শর্মাই কিনা
এই যে পঞ্চতন্ত্র আছে কালেকশন, অ্যানশিয়েন্ট কালেকশন, এটার কিন্তু অথার। এটা তোমাদের মাথায় রাখতে হবে। তো দেখো এখানে দেখো 25টা কোশ্চেনেরই উত্তর দেওয়া আছে, অ্যান্সার দেওয়া আছে এখানে। তো তোমাদের অ্যান্সার দরকার হলে কিন্তু এখানে লেখা আছে। যেমন দেখো এই যে ভি শর্মা, অ্যানিমিয়া, রাজস্থান, অস্ট্রেলিয়া, জেমস ওয়াট, এগুলো সমস্ত জিনিস কিন্তু দেওয়া আছে। তোমাদের দরকার হলে এখান থেকে উত্তরটা দেখে নিতে পারো। তো এই যে পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো। সেখান থেকে তোমরা ডাউনলোড করে পড়তে পারবে। আর যদি ক্লাসটা ভালো লাগে একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর কোথাও যদি অন্য কোনো ক্লাসের দরকার হয়, অন্য কোনো প্র্যাকটিস সেটের ডিমান্ড আসে, তো তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আমি তাহলে সেই প্র্যাকটিস সেটগুলো নিয়ে আসবো। বোঝা গেল? আর আমাদের তো স্ট্যাটিক জিকে ব্রহ্মাস্ত্র সিরিজ চলছেই। হিস্ট্রিরও একটা ব্রহ্মাস্ত্র সিরিজের প্ল্যানার আমি লঞ্চ করেছি, একটু দেখে নিও। ওটারও ক্লাস 2-1 দিনের মধ্যে শুরু হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো এই গেল আমাদের রেলওয়ে গ্রুপ ডির একটা প্র্যাকটিস সেট। তো তার পরবর্তীকালে আমি আরও প্র্যাকটিস সেট নিয়ে আসবো। তো এই সমস্ত ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। জয় হিন্দ।